সংসদে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিজের চেয়ার বাঁচানোর চেষ্টা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী। 24-এ হাসিনার শিক্ষার্থীদের রাজাকার বলে যে ভুল করাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে 26-এ এসে ফের একই ভুল করে বসেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটূক্তি করার পর এখন ঘোর বিপাকে পড়েছেন তিনি। নিজের একগুঁয়েমির জন্য আজ তাকে এই টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, 19,000 শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ করার দায় কি একবার দুঃখিত বলেই এড়ানো যায়? তিনি ক্ষমা তো চাইলেন, কিন্তু শিক্ষার্থীরা কি তার এই ক্ষমা আদৌ গ্রহণ করবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তুমি কে আমি কে, মুরগি মুরগি। তুমি কে আমি কে, ফার্মের মুরগি পোলট্রি মুরগি। পুরো বাংলাদেশ আজ একই স্লোগানে উত্তাল। শিক্ষামন্ত্রী হয়তো কখনো স্বপ্নেও ভাবেননি তার একটা কল রেকর্ড এভাবে তার গদিতে ভূমিকম্প তৈরি করবে। শিক্ষামন্ত্রী হয়তো ভুলে গিয়েছিলেন তিনি কাদের বিরুদ্ধে পাঙ্গা নেয়ার চেষ্টা করেছেন। অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আন্দোলনের তীব্র চাপের মুখে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে বাধ্য হন। তিনি দাবি করেন যে তিনি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আঘাত করতে এই কথা বলেননি এবং শিক্ষার্থীরা আঘাত পেয়ে থাকলে তিনি সরলভাবে দুঃখ প্রকাশ করছেন। একই সাথে তিনি স্বীকার করেন যে গত 13 জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন তীব্র বৃষ্টি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছে। তবে এই দুঃখ প্রকাশ বা চট্টগ্রামের মতো নির্দিষ্ট কিছু বোর্ডে বন্যা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার সরকারি সিদ্ধান্ত আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি। কারণ শিক্ষার্থীদের মূল ক্ষোভ কেবল এই একটি দিনের পরীক্ষা বা রুটিন নিয়ে নয়, এর পেছনে রয়েছে পুরো শিক্ষা ব্যবস্থার এক চরম বিশৃঙ্খলা ও সমন্বয়হীনতা। পরীক্ষার্থীদের অভিযোগ, বর্তমান শিক্ষামন্ত্রীর কিছু ব্যক্তিগত ইগো এবং তড়িঘড়ি করে শিক্ষাবর্ষ কমিয়ে আনার এক অবাস্তব পরিকল্পনার কারণেই পুরো শিক্ষা খাত আজ সংকটে পতিত হয়েছে। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু করার এবং ডিসেম্বরের মধ্যে সমস্ত এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার অযৌক্তিক সিদ্ধান্তের কারণে পরীক্ষার্থীদের রুটিনে চরম বৈষম্য তৈরি করা হয়েছে। পদার্থবিজ্ঞানের মতো একটি অত্যন্ত জটিল বিষয়ের আগে মাত্র একদিনের বিরতি দেওয়া হয়েছে, যা কোনো সাধারণ বা ভালো শিক্ষার্থীর পক্ষেও সম্পূর্ণ সিলেবাস শেষ করা অসম্ভব করে তুলেছে। তার উপর পরীক্ষার প্রশ্নপত্রের মানদণ্ড নিয়ে উঠেছে মারাত্মক প্রশ্ন। বুয়েট বা চুয়েটের মতো উচ্চতর ভর্তি পরীক্ষার আদলে তৈরি করা হয়েছে, যা বিগত 15-20 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করেও শিক্ষার্থীরা কমন পায়নি। সবচেয়ে বড় লজ্জাজনক বিষয় হলো, পদার্থবিজ্ঞান পরীক্ষায় একটি বিশাল অংশের প্রশ্ন সম্পূর্ণ ভুল ছিল এবং তা সরাসরি কোনো বাণিজ্যিক গাইড বই থেকে হুবহু কপি করে বসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের অপেশাদারত্ব এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা কর্মকর্তাদের অনিয়ম নিয়ে যখন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ফেসবুকে লেখালেখি করছে, তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে উল্টো হুমকি দিয়ে সেই পোস্টগুলো ডিলিট করার চাপ দেওয়া হচ্ছে। এই স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কাঠামো তরুণ প্রজন্মকে আরও বেশি ক্ষিপ্ত করে তুলেছে। ঘটনার সূত্রপাত দেশের প্রাকৃতিক দুর্যোগ ও একগুঁয়ে প্রশাসনিক সিদ্ধান্তের সংঘাত থেকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন দেশের বিশাল একটা অংশ সম্পূর্ণ জলমগ্ন, লাখ লাখ পরিবার যখন বেঁচে থাকার ন্যূনতম আশ্রয়ের জন্য লড়াই করছে, ঠিক তখনই শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার দূরদর্শিতা ছাড়াই পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। কুমিল্লার মতো প্রধান প্রধান অঞ্চলে শিক্ষার্থীরা কোমর সমান নোংরা পানি মারিয়ে কিংবা নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়। এই চরম অমানবিক পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার অনড় সিদ্ধান্ত শুধু যে অমানবিক ছিল তা নয়, এটা শিক্ষার্থীদের জীবনের প্রতি চরম অবহেলা। কুমিল্লার মতো প্রধান প্রধান অঞ্চলে শিক্ষার্থীরা কোমর সমান নোংরা পানি মারিয়ে কিংবা নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়। এই চরম অমানবিক পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়ার অনড় সিদ্ধান্ত শুধু যে অমানবিক ছিল তা নয়, এটা শিক্ষার্থীদের জীবনের প্রতি চরম অবহেলা।
হাজার হাজার পরীক্ষার্থী সম্পূর্ণ ভিজে কাঁপতে কাঁপতে এবং তাদের প্রশ্নপত্র ও খাতা বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে করতে হলে প্রবেশ করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এমন তীব্র মানসিক ও শারীরিক ট্রমার মধ্যে বসে কোনো শিক্ষার্থী কিভাবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার একটিতে মেধার সর্বোচ্চ প্রতিফলন ঘটাবে। এই ক্ষোভ যখন ধিকি ধিকি জ্বলছিল, তখন ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত ও অবমাননাকর ব্যক্তিগত মন্তব্য। দেশের শিক্ষার্থীদের তিনি ফার্মের মুরগি এবং পোল্ট্রি মুরগি বলে সম্বোধন করেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই চরম অপমান ও অবজ্ঞায় শিক্ষার্থীদের ঘরের টেবিল ছেড়ে রাজপথে নেমে আসতে বাধ্য করে। ঢাকার সায়েন্স ল্যাব থেকে শুরু করে দেশের প্রধান প্রধান শিক্ষা বোর্ডগুলোর কার্যালয় অবরুদ্ধ করে ফেলে ক্ষুব্ধ ছাত্র সমাজ। পরিস্থিতি এতটাই বেগতিক রূপ নেয় যে রাজধানী ঢাকার একটি বিশাল অঙ্কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমনকি প্রধানমন্ত্রী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান, তখন সমস্ত ব্যারিকেড ও পুলিশের দড়ি দিয়ে তৈরি ঘেরাটোপ উপেক্ষা করে শিক্ষার্থীরা তার একদম কাছাকাছি পৌঁছে যায়। আন্দোলনরত এই নতুন প্রজন্মের সাহস ও অনমনীয় অবস্থা দেখে খোদ প্রশাসনের ভেতরে তীব্র কম্পন সৃষ্টি হয়। তারা পুলিশকে তোয়াক্কা না করে সমস্ত বাধা ঠেলে নিজেদের অধিকার ও প্রতিবাদের কণ্ঠস্বরকে সরাসরি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দেয়। এই দৃশ্য পরিষ্কার করে দেয় যে দেশ হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, কিন্তু তরুণ সমাজ কোনো নতুন দল বা নতুন সরকারের ফ্যাসিস্ট ও দমনমূলক আচরণকে এক চুলও ছাড় দিতে প্রস্তুত নয়। ছাত্রদলের মতো রাজনৈতিক সংগঠনগুলো যখন এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে বা রাজনৈতিক উস্কানির তকমা দিতে চেষ্টা করে, তখন শিক্ষার্থীরা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং বুঝিয়ে দেয় যে কোনো দলের ব্যানার ছাড়াই তারা নিজেদের অধিকার আদায় করতে সক্ষম। শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথ দিয়েছেন বিরোধী দলীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সার্জিস আলম সহ সংসদের রুমিন ফারহানা শিক্ষার্থীদের পক্ষ হয়ে সংসদের শিক্ষামন্ত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দেন। শিক্ষার্থীদের ওপর কেন জুলুম করা হলো, কেন এই অব্যবস্থাপনা? শিক্ষামন্ত্রী অতঃপর সংসদে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। কিন্তু 19,000 শিক্ষার্থীর এই ক্ষতিপূরণ কি ক্ষমা চাইলেই হয়ে যায়? যেহেতু শিক্ষামন্ত্রী তার দায়িত্ব পালনে ব্যর্থ, তাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র ও অনতিবিলম্বে কার্যকর পথ হল শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং এই ব্যর্থ ও সংবেদনহীন শিক্ষামন্ত্রীকে তার পদ থেকে অপসারণ করা। ক্ষমা প্রার্থনা কিংবা পুনরায় পরীক্ষা নেওয়ার সান্ত্বনা পুরস্কার দিয়ে এই উত্তাল ছাত্র সমাজকে আর শান্ত করা যাবে না। একটি দেশের শিক্ষা খাত তখনই সফল হয় যখন তার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের মানসিক ও শারীরিক সুরক্ষাকে অগ্রাধিকার দেয়। বর্তমান সরকারের নীতি নির্ধারকদের উচিত হবে কোনো ইগো বা রাজনৈতিক চাল না চেলে অতি দ্রুত এই ছাত্র সমাজের মুখোমুখি হওয়া এবং তাদের শিক্ষা জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। অন্যথায় তরুণদের এই পুঞ্জীভূত ক্ষোভের আগুন যদি আরও ছড়িয়ে পড়ে, তবে তা পুরো দেশের স্থিতিশীলতাকেই এক বড় ধরনের হুমকির মুখে ফেলে দেবে, যার দায় সম্পূর্ণভাবে এই ব্যর্থ প্রশাসনকেই নিতে হবে। আজকের এই তরুণরা কোনো দলের অন্ধ অনুসারী নয় এবং যে কোনো দলের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে দাঁড়াতে পারে। শিক্ষামন্ত্রীর নিজের সন্তানেরা যখন বিদেশে পড়াশোনা করে, তখন দেশের সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলা এবং তাদের ওপর অবাস্তব পরীক্ষা পদ্ধতি চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই আন্দোলনে যদি কোনো ধরনের দমনমূলক নীতি গ্রহণ করা হয়, লাঠিচার্জ বা টিয়ার শেল ব্যবহার করা হয়, তবে তার পরিণতি বর্তমান সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। কারণ শিক্ষার্থীরা ইতোমধ্যেই প্রমাণ করেছে যে তাদের গায়ের জোরে দমানো সম্ভব নয়।